ইরানের রকেট হামলা ও মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আরো আলোচনা করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সহকর্মী সতীর্থ কর্মকার। সতীর্থ, স্বাগত এখন বিদেশের আয়োজনে। সতীর্থ, আমরা দেখেছি গতকাল মধ্যরাতে আমরা খবরটি জানতে পেরেছি যে ইসরায়েলে ইরান হামলা করেছে, রকেট হামলা করেছে। এই যে সিরিজ হামলা করলো ইরান, এর পাল্টা জবাবে ইসরায়েল কিন্তু হুঁশিয়ারিও দিয়েছে এবং তারা বলছে যে মধ্যপ্রাচ্য এবং ইরানকে তারা আসলে দেখে নেবে, এমনই একটা হুঁশিয়ারি, কঠোর হুঁশিয়ারি তারা দিয়েছে। এটা আসলে কি মনে হচ্ছে, মধ্যপ্রাচ্য কি আরো বড় কোনো সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? মুক্তি, আলাপটি যদি আমি আরো এক বছর আগে থেকে শুরু করি, যে 7 অক্টোবর যখন হামাসের হামলার পর ইসরায়েল গাজায় স্থলাভিযান শুরু করে, সেই যে মধ্যপ্রাচ্যের একটি সংঘাতের বারুদে আগুন লাগা এবং একটি বছর পার হয়ে চলে এসেছি আমরা, প্রায় 1 বছর পার হতে চললো সেই গাজা অভিযানের। এবং এই 1 বছর পরে এসে আমরা যখন 11 মাসে এসে দাঁড়িয়েছে গাজা যুদ্ধ, আমরা যদি ওই লক্ষ্য দিকে তাকাই, আমরা দেখব ইসরায়েলের সাথে সংঘাতটি কিন্তু হামাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘাতে জড়িয়েছে, ইয়েমেনে হুতিদের সাথে সংঘাতে জড়িয়েছে। এবং এই সংঘাতের সব থেকে আমি যদি বলি পিক পয়েন্টটি ছিল গেল 2 মাস। কেন? কারণ গত 2 মাসে হিজবুল্লাহ এবং হামাসের 2 প্রধান নেতাকে হত্যা করেছে ইসরায়েল। এবং এই হত্যাটির পরে বারবার প্রশ্ন উঠেছিল যে ইরান সমর্থিত 2টি সশস্ত্র সংগঠন, তাদের নেতাকে হত্যা করা হলো, ইরান কেন চুপ করে বসে আছে? এবং কূটনীতি আন্তর্জাতিক বিশ্লেষক থেকে শুরু করে ভূ রাজনীতিবিদরা তারা কিন্তু বলছিলেন যে ইরানের এই নীরবতা কিন্তু একদিকে নেতানিয়াহুর যে জয় বা নেতানিয়াহুর যে আধিপত্য সেটির জানান দেয়। এটিকে কিন্তু ভুল প্রমাণ করেছে ইরান গতকালকে। তারা একটি ইসরায়েলের ইতিহাসে সবথেকে মারাত্মক একটি সামরিক হামলা চালিয়েছে গতকালকে তেল আবিবে, এবং এই হামলার মাধ্যমে তারা কিন্তু এটি স্পষ্টভাবে বলেছে তারা চুপ করে বসে থাকবেন না। এবং আমরা দেখেছি নেতানিয়াহু প্রশাসন তারাও কড়া জবাব দেবে, বা ইসরায়েলের পক্ষ থেকেও যে হামলার একটি উপযুক্ত জবাব দেওয়া হবে সে বক্তব্যও দেওয়া হয়েছে। সুতরাং সরাসরি ইরানের সাথে ইসরায়েলের যে এই পাল্টাপাল্টি সংঘাতের যদি এই ধারাবাহিকতা শুরু হয়, তাহলে মধ্যপ্রাচ্য যে একটি কমপ্লিকেটেড পরিস্থিতিতে পৌঁছাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা দেখেছি যে জাতিসংঘের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আজকে জরুরি বৈঠক ডেকেছে। প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের পাশে থাকার কথা বলেছেন। তিনি বলেছেন যে এই যুদ্ধে, এই যে ইরানের হামলা, সেই হামলা নিন্দা জানানো উচিত, বিশ্ব নেতাদের উচিত যে ইরানকে থামানোর জন্য চেষ্টা করা। সুতরাং মধ্যপ্রাচ্যের সংঘাতটি যে একটি রক্তক্ষয়ী জায়গায় চলে যাচ্ছে সেটির আলামত গতকালকে আমরা পেয়েছি। এবং ইরানের এই হামলাটি আমরা যদি ক্যাজুয়ালিটির বিচার করি তাহলে আমরা দেখব হামলাটি তেমন ভয়াবহ নয়। কিন্তু আমরা যদি ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব যে গত এপ্রিলেও ওই যে বিমানবন্দর, যে বিমান ঘাঁটিতে হামলা করা হয়েছিল, এবারও কিন্তু সে জায়গাটিকে লক্ষ্য করে করা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে, যে হাইপারসনিক মিসাইল ছোড়া হয়েছে। এবং সেই বিমান ঘাঁটির প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার জায়গার মধ্যেই মোসাদের হেডকোয়ার্টার। তার মানে তারা লক্ষ্যবস্তু চিন্তা করেই হামলা করেছিল এবং নিজেদের প্রডিউস করা ডোমেস্টিক্যালি প্রডিউসড হাইপারসনিক মিসাইল ফাত্তা দিয়ে তারা এই হামলাটি করে। এবং বিশেষজ্ঞরা কিন্তু বলছেন এই হামলাটি এপ্রিলের হামলার তুলনায় দ্বিগুণ শক্তিশালী একটি হামলা ছিল। সতীর্থ, এই যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু নিন্দা প্রকাশ করা হয়েছে ইরানের বিপক্ষে এই হামলার, এইটি ধরে বলতে চাই যে যুক্তরাষ্ট্র যদি চলমান এই সংঘাতে যদি জড়িয়ে যায় তাহলে কি আর বিশ্বযুদ্ধের কোনো আশঙ্কা রয়েছে কিনা, এবং যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে অংশ নেয় সেক্ষেত্রে কোন কোন দেশ তাদের পাশে এসে দাঁড়াবে বলে মনে হচ্ছে? মুক্তি, বিশেষজ্ঞরা ইঙ্গিত দিচ্ছেন তৃতীয় বিশ্বযুদ্ধের, কিন্তু তারা তার সাথে এটিও বলছেন যে এই মুহূর্তে পৃথিবীর যে রাজনীতির যে ভারসাম্য সেটি আসলে সরাসরি একটি যুদ্ধের দিকে এগোচ্ছে না। তারা একটি স্নায়ুযুদ্ধ করতে চায়, তারা একটি শীতল লড়াইয়ের মধ্যে দিয়ে থাকতে চায়, এবং সব থেকে বড় যেটি এই দেশগুলো করতে চায় সেটি হচ্ছে অস্তিত্বের জানান দেয়া। ইরানের গতকালকের হামলাটিও কিন্তু যুদ্ধের এলান নয়, এটি কিন্তু এক ধরনের অস্তিত্বের প্রমাণ দেয়। এবং আপনি জিজ্ঞেস করলেন যুক্তরাষ্ট্রের অবস্থান, গতকালকে কিন্তু আমরা দেখেছি যে হামলা যখন চলছে, ইরান যখন হামলা করছে, ওয়াশিংটন থেকে প্রেসিডেন্ট বাইডেন পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন যে ইউএস সেনাবাহিনী যেন এই মিসাইলগুলো প্রতিহত করতে সাহায্য করে। এবং হামলার পর আমরা সেই প্রতিবেদনে দেখেছি যে বেশ কয়েকটি মিসাইল আসলে ইউএস নেভি প্রতিহত করেছে। আমরা এটিও জানি যে লেবানন এবং গাজায় যে ইসরায়েল যে বিমান হামলা করছে সেখানে ইউকের বিমান ব্যবহার করা হচ্ছে। সুতরাং যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের সাথে যুদ্ধে সংঘাতে জড়ায়, অর্থাৎ ইসরায়েলের পক্ষ নেয়, সেক্ষেত্রে নেটোভুক্ত দেশগুলো তারাও কিন্তু এই সংঘাতে এক ধরনের নাক গলানোর চেষ্টা করবে, এবং সেখানে জার্মানি, ইউকের মতো দেশ বসে থাকবে না। এটি যেমন সত্য, তেমন যুক্তরাষ্ট্র তার আসন্ন নির্বাচনের আগে এই ধরনের কোনো পদক্ষেপ নেবে কিনা সেটিও ভাববার। আমি শেষ একটি জিনিস উল্লেখ করতে চাই, গতকালকে যদি আপনি ট্রাম্পের বক্তব্য শোনেন, ট্রাম্প কিন্তু কালকে বলেছে যে তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন ইরানের কখনো দুঃসাহসী হতো না ইসরায়েলে হামলা করার। তার মানে এই যুদ্ধে
ইসরায়েলকে যে ডেমোক্রেট এবং রিপাবলিকান দুই পক্ষই একইভাবে সমর্থন করবে সেটি নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। আমরা এটি স্পষ্টভাবে বুঝতে পারছি এই মুহূর্তে যে যুক্তরাষ্ট্র তার জায়গায় শক্ত থাকবে এবং ইসরায়েলের ওপর যদি ইরান আবারও হামলা করে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়তো এখানে আরো বেশি করে নাক গলাবে, এটাই আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন মুক্তি। এবং এই যে সতীর্থ বলছিলেন যে এই হামলাটি কিন্তু আসলে যুদ্ধের কোনো আহ্বান জানানো নয়, এটি আসলে অস্তিত্বের একটি জানান দেওয়া। কিন্তু যদি ইসরায়েলের পক্ষ থেকে সেরকম ভাবে কোনো পাল্টা হামলা চালানো হয় এবং কঠোরভাবে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র অবস্থান নিয়ে আসলে ইরানকে প্রতিহত করতে চায়, সেক্ষেত্রে কি ইসরায়েল বিরুদ্ধে লড়াইয়ের জন্য কি ইরান প্রস্তুত কিনা, কি মনে হয় মুক্তি? গতকালকের হামলা দেখে মনে হচ্ছে যে ইরান যথেষ্ট উত্তেজিত এবং ইরান চাইলেই ইসরায়েল একটি মারাত্মক অভিযান চালাতে পারে। কিন্তু আপনি যদি গেল 11 মাসের প্রেক্ষাপটটি চিন্তা করেন তাহলে আপনি দেখবেন ইরানের যে মূল দুটি সংগঠন হেজবুল্লাহ এবং হামাস, তাদের অন্তত 10 থেকে 11 জন হেভিওয়েট নেতা কমান্ডার এরা কিন্তু নিহত হয়েছে ইসরায়েলের হামলায়। এবং নেতৃত্ব সংকট কিন্তু আপাতত হামাস এবং হিজবুল্লাহর প্রধান সমস্যা। এবং আপনি যদি ইরানের কথাও চিন্তা করেন, আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়া ইরানের নেতৃত্বও কিন্তু এখন একটি জটিলতার মধ্যে আছে। ইভেন আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রোটেকশন দেওয়া ইরানের জন্য একটি মাথা ব্যথার কারণ। বিশেষজ্ঞরা বারবার বলছেন যে ইরানের উচিত জবাব দেয়া, কিন্তু জবাবটি কূটনৈতিকভাবে দেওয়া উচিত। কারণ এই মুহূর্তে ইরান যদি ইসরায়েল বা ইসরায়েল সহ আরো কয়েকটি দেশের সাথে সরাসরি সংঘাতে জড়ায়, সেটি ইরানের জন্য মোটেও সুখকর কোনো ঘটনা ঘটবে না। এবং আপনি যদি ইরানের বিমান ব্যবস্থা, ইরানের সামরিক সক্ষমতা নিয়ে আলাপটি করেন, তাহলে আপনি দেখবেন ইরানের সক্ষমতা হয়তো একটি দেশের সাথে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার মতো সক্ষমতা তাদের আছে, কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা আছে কিনা সেটি যেমন একটি প্রশ্নের বিষয়। দ্বিতীয়ত আরেকটি বিষয় বিশেষজ্ঞরা বলছেন, সেটি হচ্ছে ইরান এই মুহূর্তে চাইবে মধ্যপ্রাচ্যে তাদের অস্তিত্বটি টিকিয়ে রেখে তারপর কোনো সংঘাতে জড়াতে। এবং পেন্টাগন কিন্তু বলছে যে ইসরায়েলের পরবর্তী হামলার লক্ষ্যবস্তু হতে যাচ্ছে ইরানের যে নিউক্লিয়ার প্ল্যান সেটি, অর্থাৎ ইরানের পরমাণু শক্তির উপর যদি ইসরায়েল এখন চড়াও হয় তাহলে কিন্তু ইরান কিছুটা বেপরোয়া এবং বেগতিক অবস্থায় পড়ে যাবে মুক্তি। সতীর্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সতীর্থ কর্মকার।